আসসালামু আলাইকুম। আজকে উদ্ভিদ প্রজনন চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। তাহলে দেরি না করে চলো শুরু করি। প্রজনন। প্রজনন জিনিসটা কি? প্রজনন জিনিসটা হচ্ছে অর্থাৎ বংশধর সৃষ্টির একটা প্রক্রিয়া। তো প্রত্যেক জীবই চায় তার বংশধর সৃষ্টি করতে, সেম উদ্ভিদও চায়। আমরা জানতাম যে প্রজনন দুই ভাবে হতে পারে। একটা হচ্ছে অযৌন প্রজনন, অপরটা হচ্ছে যৌন প্রজনন। অযৌন প্রজননটা পরে দেখি। প্রথমে যৌন প্রজননটা কি নিয়ে জানি। দেখো, যৌন প্রজনন যদি হতে চায় তাহলে দুইটা জিনিস লাগবে। একটা হচ্ছে শুক্রাণু এবং অপরটা হচ্ছে ডিম্বাণু। এই শুক্রাণুকে বলা হয় পুংগ্যামিট, আর এটাকে বলা হয় স্ত্রী গ্যামিট। আচ্ছা, শুক্রাণু বা পুংগ্যামিট আসে পুংস্তবক থেকে, স্ত্রী গ্যামিট আসে স্ত্রী স্তবক থেকে। আর এই শুক্রাণু এবং ডিম্বাণু মিলে গঠন করে জাইগোট, এবং সেখান থেকেই তৈরি হয় হচ্ছে নতুন উদ্ভিদ। ঠিক আছে? তার মানে এখন এই শুক্রাণু এবং ডিম্বাণু কই পাওয়া যাবে? পাওয়া যাবে উদ্ভিদের জননাঙ্গ। উদ্ভিদের জননাঙ্গ হচ্ছে ফুল। ফুল হচ্ছে প্রজননের উদ্দেশ্যে একটা রূপান্তরিত বিটক। আচ্ছা, এবার আমরা একটা ফুল দেখি। একটা ফুল আঁকি। প্রথমে আমরা যৌন প্রজননটা নিয়ে দেখব, তারপর অযৌন প্রজননে যাব। ফুল কিরকম? প্রথমে হুম এখানে একটা গর্ভাশয়ের মতো দিয়ে স্ত্রীস্তবকটা আমি অঙ্কন করলাম। হ্যাঁ, এরপর এই পাশে দিলাম একটা পুংস্তবক, পরাগধানী এখানে দিলাম। এই পাশেও সেম ভাবে একটা দিলাম। কিছু পাপড়ি দিলাম। আচ্ছা, এখানে কোন জিনিসটা কি? এটা হচ্ছে দলমণ্ডল বা পাপড়ি। এটা কি? এটা হচ্ছে পুংকেশরও বলা যায় বা পুংস্তবক। আর এগুলি আলাদা আলাদা নাম আছে। এটা গর্ভাশয়, পুরোটাই স্ত্রীস্তবক। এরপর এটা হচ্ছে গর্ভমুণ্ড, এটা পরাগধানী। আর কি আছে? এটা বৃত্তাংশ, আর এটা পুষ্পাক্ষ। আচ্ছা, তাহলে যৌন প্রজননের ক্ষেত্রে আমার এই দুইটা জিনিস লাগবে, পুংস্তবক আর গর্ভাশয়। তার মানে এই পুরো অংশটা আমার লাগবে এবং এই অংশটা আমার লাগবে। এই দুইটা জিনিস আমার লাগবে। তো প্রথমে আমরা পুংস্তবক, অর্থাৎ প্রথমে আমরা যৌন জননের ক্ষেত্রে দেখেছিলাম যে দুইটা জিনিস আমার লাগবে, একটা হচ্ছে পুংগেমিট, অপরটা স্ত্রী গেমিট। তাহলে পুংগেমিট কিভাবে সৃষ্টি হয়? স্ফুটন, অর্থাৎ পুংগেমিট পর্যন্ত যাওয়ার জন্য যা যা করা দরকার আমি এখন তা দেখব। দেখো, প্রথমে আমি যেটা পুংস্তবক ছিল সেটা আঁকি।
এটা ছিল পুংদণ্ড। এই অংশটা অর্থাৎ দুইটা পরাগধানীর মধ্যবর্তী যে অংশটা সেটা হচ্ছে যোজনী, এটা পরাগধানী। পরাগধানীর মধ্যেই হচ্ছে পরাগরেণু থাকে। আমি যদি এটা মাঝখান বরাবর কেটে এই জায়গায় চিত্রটা আঁকি, কাটার পর আমি কিরকম দেখব, এইভাবে দেখবো অনেকটা চিত্রটা। এখানে এই অংশটা হচ্ছে যোজনীটা, আমি মাঝামাঝি কাটলাম, কাটার পর আমি ভিতরে এখন এইভাবে দেখতেছি কোনটা কি। এই অংশটাকে বলা হয় পরাগতলী। এই পরাগতলীর ভিতরে কিছু গোল 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 পরাগরেণু আছে, সেমভাবে সবগুলোতেই আছে। এগুলো হচ্ছে পরাগরেণু, ঠিক আছে। আচ্ছা, এগুলো হচ্ছে পরাগরেণু। আর এই যে এটা হচ্ছে পুরোটা তাইলে পুংকেশর। পুংকেশর আর পুংকেশর জিনিসটা কি, পুংস্তবক অর্থাৎ ফুলে তো যেমন আমরা জবা ফুল যেটা দেখলাম সেখানে পুংকেশর অনেক থাকে, তো পুরোটাকে একসাথে বলে পুংস্তবক। তো পুংস্তবকের প্রতিটি সদস্যকে বলা হয় একটা পুংকেশর। আর পুংস্তবক হচ্ছে ফুলের তৃতীয় স্তবক, ঠিক আছে। আচ্ছা, এতটুকু আমরা দেখি। এরপরে আমরা দেখব হচ্ছে এই পরাগরেণুটা কিভাবে আসে, ঠিক আছে। পরাগরেণুটা কিভাবে আসে আমরা এখন সেটা দেখব, কারণ আমরা আলটিমেটলি আমাদের পরাগরেণুতে যেতে হবে, পরাগরেণুর পরে হচ্ছে সেখান থেকে আমাদের পুংগেমিটে যেতে হবে। তো এখন আমরা প্রথমে এখানের ভিতর কোথায় পরাগরেণু আছে সেটা আমরা দেখলাম পুংকেশরের মধ্যে। এখন আমরা এই যে পরাগরেণু যেটা দেখছি সেটা পরবর্তীতে হয়ে যাবে, সেটা পরাগরেণুটা কোত্থেকে আসছে সেটা আমরা দেখি। প্রথমে যে পরাগধানী দেখেছিলাম, এই পরাগধানীর আশেপাশের কিছু কোষ আশেপাশের কিছু কোষ থাকে, এগুলিকে বলা হয় আর্কিস্পোরিয়া। আর্কিস্পোরিয়াল কোষ, এই শব্দটা আমাদের বারবার শুনতে হবে। এটা হচ্ছে ডিপ্লয়েড। পরাগধানীর আশেপাশে কিছু কোষ আছে, যেমন এই যে এখানে বিভিন্ন কোষ আছে, এগুলিকে বলা হয় আর্কিস্পোরিয়াল কোষ। এই আর্কিস্পোরিয়াল কোষ থেকে দুইটা অংশে যদি আমি ভাগ করি, বিভাজিত হয়ে দেওয়াল কোষ গঠন করে, এবং অপরটা গঠন করে, এরপর গঠিত হয় হচ্ছে দেওয়াল কোষ আর প্রাথমিক জনন কোষ। অর্থাৎ পরাগধানীর মধ্যে কিছু কোষ আছে, এই কোষগুলো হচ্ছে আর্কিস্পোরিয়াল কোষ। এই আর্কিস্পোরিয়াল কোষগুলো হচ্ছে কি হয়, বিভাজিত হয়ে দেওয়াল কোষ এবং হচ্ছে প্রাথমিক জনন কোষ গঠন করে। এই যে দেওয়াল কোষ যেটা আছে সেটা নিয়ে যদি একটু জানি, এটা 3 থেকে 5 স্তর, ঠিক আছে। 3 থেকে 5 স্তর বিশিষ্ট হয়। আর এই দেওয়াল কোষের সবচেয়ে ভেতরের প্রাচীর যেটা আছে, যেহেতু 3 থেকে 5টা স্তর আছে, যার মধ্যে সবচেয়ে ভেতরের স্তরের নাম হচ্ছে ট্যাপেটাম। সবচেয়ে যে ভেতরের স্তরটা আছে সেটা হচ্ছে ট্যাপেটাম। আচ্ছা, তো দেওয়াল কোষের কাজ অবশ্যই দেওয়াল গঠন, তার মানে কি প্রাচীর গঠন। এরপরে প্রাথমিক জনন কোষটা কি হবে, এটাও 2n, যেহেতু মাইটোসিস প্রক্রিয়া এখানে বিভাজন ঘটেছে, এটাও 2n। এই যে প্রাথমিক জনন কোষ যেটা আছে সেটা হচ্ছে পরাগ মাতৃকোষ হিসেবে কাজ করবে, পরাগ মাতৃকোষ। তো পরাগ মাতৃকোষে 2n। এই পরাগ মাতৃকোষটি মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে 4টি পরাগ রেণু তৈরি করবে। আচ্ছা, 4টি, এই যে
ভেতরে অসংখ্য পরাগ রেণু তৈরি হচ্ছে, এভাবে 4টি পরাগ রেণু তৈরি করবে। এগুলি হবে এন, যেহেতু মাইসিস বিভাজনের মাধ্যমে হয়েছে তাই হচ্ছে এগুলি হবে এন। আর এই পরাগ রেণুগুলোকে পুষ্টি যোগাবে এই যে এখানে ট্যাপেটাম। এই ট্যাপেটাম কি করবে? এই যে আমরা এখানে ট্যাপেটাম যেটা দেখেছিলাম, যেটা ভেতরের প্রাচীর ছিল, সেটা কি করবে? সেটা এই পরাগ রেণুকে পুষ্টি দিবে। পরাগ রেণুগুলোকে কি দিবে? পুষ্টি দিবে ট্যাপেটাম। এটা এমসিকিউতে মাঝে মধ্যে আসে। আচ্ছা, এতটুকটা আমরা বুঝলাম, অর্থাৎ পরাগ রেণু পর্যন্ত আমরা গেলাম। এখন পরাগ রেণুটা কিভাবে আসলো, পরাগধানীর মধ্যে পরাগ রেণুটা কিভাবে তৈরি হয়েছে, সেখানে কিভাবে এই তলিগুলো গঠিত হয়েছে। আচ্ছা, পরাগ রেণু পর্যন্ত আমাদের শেষ। এরপরে পরাগ রেণুর পর থেকে হচ্ছে আমরা পুংগেমিটোফাইটে যাবো আর কি। মুছে দিই। কিছু এমনি স্বাভাবিক কথাবার্তা লিখে রাখি, এগুলি হচ্ছে 2টা লাইন, মাঝে মধ্যে এমসিকিউর জন্য লাগে। এই যে 4টা পরাগ রেণু, এগুলি প্রাথমিক অবস্থায় হালকাভাবে কি থাকে? লাগানো থাকে। হালকাভাবে লাগানো থাকে, তখন এগুলিকে বলা হয় পরাগ চতুষ্টয়, অথবা আরেকটা নাম আছে, সেটা হচ্ছে পোলেন টেট্রেট। আবার তো পরিণত অবস্থায় কি হবে? পরিণত অবস্থায় এরা আলাদা হয়ে যাবে, কিন্তু যদি পরিণত অবস্থায় যদি পরাগ রেণু একসাথে থাকে তখন এদের কি বলবো? তখন এদের বলা হয় পলিনিয়াম। তো যাদের পরিণত অবস্থায় একসাথে থাকে তাদেরকে বলে পলিনিয়াম। আর এই পলিনিয়াম কাদের দেখা যায়? কাদের? 2টা উদাহরণ বইয়ে দেওয়া আছে। এগুলি কি? অর্চিডেসি, আরেকটা আছে অ্যাসক্লিপ্ল্যাডেসিয়া। এই 2টা, এদের ক্ষেত্রে পরিণত অবস্থায় হচ্ছে পরাগ রেণুগুলো একসাথে থাকে, অর্থাৎ এরা পলিনিয়ামের উদাহরণ। আচ্ছা, এইটা এমসিকিউর জন্য আমরা জেনে রাখলাম। আমরা তখন একটা গ্রাফ দেখেছিলাম, যেখানে অর্থাৎ ম্যাপে আমরা কতটুকু পর্যন্ত, আমরা পরাগ রেণু পর্যন্ত এসেছিলাম। এখন পরাগ রেণু থেকে পুংগেমিটোফাইট কিভাবে আসে? বই একটা চিত্র দেওয়া আছে, সেই চিত্রটা যদি আমি আঁকি, চিত্রটা কিরকম? বই একটা চিত্র দেওয়া আছে, সেটা হচ্ছে প্রথমে দেওয়া আছে একটা পরাগ রেণু, কিভাবে পরাগ রেণু থেকে পুংজনন কোষগুলো তৈরি হচ্ছে। এই পরাগ রেণুটা অনেকটা এভাবে দেখতে, এলোমেলো এভাবে দেখতে। এটা হচ্ছে পরাগ রেণু। আচ্ছা, এটা হচ্ছে পরাগ রেণু। এই যে পরাগ রেণু, এই পরাগ রেণু হচ্ছে পুংগেমিটোফাইটের প্রথম কোষ। অর্থাৎ পরাগ রেণুটা কি? এটা হচ্ছে পুংগেমিটোফাইটের প্রথম কোষ। পরাগ রেণুটা এই অবস্থার পরে যাবে কোথায়? এই অবস্থাটা চেঞ্জ করে কিছুক্ষণ পরে হবে এভাবে, এইটা গোল। এই যে বাইরে একটা এভাবে একটা প্রাচীরটা মানে এলোমেলো আছে, এই যে মাঝখানে যে অংশটা তৈরি হলো, সেটা হচ্ছে, এটাকে বলা হয় জনন ছিদ্র বা রেণু ছিদ্র। আচ্ছা, এই পরাগ রেণুর অবশ্যই একটা নিউক্লিয়াস আছে না? এই নিউক্লিয়াসটা মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে একটা ছোট একটা বড় কোষ তৈরি করবে।
ঠিক আছে, একটা ছোট কোষ একটা বড় কোষ তৈরি হলো। এর পরবর্তীতে কি হবে, এই যে পরাগরেণুর ভেতরের অংশটা আছে, ওই বাইরের প্রাচীর যেটা আছে সেটা আছে, এই অংশটা ভেতরের প্রাচীরটা একটু বাইরে বেরিয়ে আসবে, এই নালী কোষটা এই জায়গায় থাকবে এবং জনন কোষটা আর ছোট কোষটা এই জায়গায় আছে। পরবর্তীতে বলতেছে এরপরে কি হচ্ছে, চিত্রটা যদি আমি কমপ্লিট করি, এই যে এটা আর একটু বড় হলো কিন্তু প্রাচীরটা সেমই আছে, এই জায়গায় এখন বড় কোষটা এই জায়গায়, ছোট কোষটা এখানে বিভাজিত হয়ে এই নালীর ভিতরে আসার পর এর বিভাজন ঘটলো, দুইটা কোষে পরিণত হয়েছে। ঠিক আছে, দুইটা নিউক্লিয়াস। এখন কিভাবে হয় আসলে বিষয়টা এটা দেখি। পরাগরেণুর প্রথমে আবরণীর ক্ষেত্রে বিষয়টা আমি ক্লিয়ার করি। যেমন এই যে পরাগরেণু, এটা দুইটা আবরণী আমরা দেখতেছি, একটা হচ্ছে বাইরের আবরণ, অপরটা ভিতরের। হ্যাঁ, এটা ভিতরের, এটা বাইরের। তো বাইরের আবরণটা হয় সাধারণত শক্ত এবং পুরু, আর ভেতরের আবরণটা স্বাভাবিকভাবে পাতলাই হবে। তো শক্ত জিনিস তৈরি হয় কি দিয়ে, এই পাশে করে লিখতেছি, এখানে জায়গা নাই সেজন্য। শক্ত জিনিসটা অবশ্যই তৈরি হবে কিউটিন, আর পাতলা সেলুলোজ দিয়ে তৈরি হবে। এই যে কিউটিন দিয়ে তৈরি হলো, এই বাইরের প্রাচীরকে বলা হয় এক্সাইন এবং ভেতরের প্রাচীরকে বলা হয় ইনটাইন। ঠিক আছে, বাইরেরটা এক্সাইন, ভেতরেরটা ইনটাইন। পরাগরেণু থেকে বাইরের যে শক্ত বা পুরু প্রাচীর যেটা আছে সেটা হচ্ছে কিউটিন দিয়ে তৈরি এবং এটা এক্সাইন, এবং যে ভেতরের প্রাচীরটা আছে সেটা হচ্ছে পাতলা সেলুলোজ দিয়ে তৈরি এবং এটা ইনটাইন। আচ্ছা, তাহলে আমি লিখে ফেলি, এই যে বাইরের প্রাচীর এটা হচ্ছে এক্সাইন, এই যে ভেতরে এটা হচ্ছে ইনটাইন। আচ্ছা, এখন এটা মুছি। আচ্ছা, এখন আমরা এক্সাইন আর ইনটাইন পেলাম। এরপর এখানে নিউক্লিয়াসটা আসলো কোথা থেকে? নিউক্লিয়াসটা দেখো, পরাগ নিউক্লিয়াস, পরাগ নিউক্লিয়াসটা কিভাবে আসলো? এই পরাগ দুইটা অংশে ভাগ হলো, একটা বড় একটা ছোট। কোন পদ্ধতি? মাইটোসিস। এই যে বড়, সেটা হচ্ছে নালিকা নিউক্লিয়াস। এই যে দেখো, যেটা বড় সেটাই কিন্তু নালিকাটা তৈরি করে পরাগ নালিকা তৈরি করতেছে, এই নালিকাটার নাম হচ্ছে পরাগ নালিকা। আর ছোট যেটা আছে, ছোটটা কি করবে? ছোটটা হচ্ছে জনন নিউক্লিয়াস। জনন নিউক্লিয়াস, এই ছোটটা, এটা হচ্ছে জনন নিউক্লিয়াস। এই জনন নিউক্লিয়াসটা পরবর্তীতে শেষ ধাপে এসে দুই পরাগ মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে পুংগেমিট, কারণ এখানে মিউসিস হওয়ার সম্ভাবনা নাই, কারণ পরাগরেণু তো নিজেই এন, হ্যাপ্লয়েড। এরপর থেকে মাইটোসিস করে করে সে হ্যাপ্লয়েডটাকে এখানেও নিয়ে আসলো, পুংগেমিট এন, এটা এক নাম্বার দিলাম, আর একটা হচ্ছে পুংগেমিট এন, এটা হচ্ছে 2 নাম্বার। তার মানে আমরা দুইটা পেয়ে গেছি। আমার কাজ ছিল পুংগেমিটোফাইটের পরিস্ফুটন, আমি পরাগরেণু পর্যন্ত কিভাবে আসছি সেটা প্রথমে দেখছি, এরপর পরাগরেণু থেকে আমি সরাসরি পুংগেমিটে কিভাবে আসলাম সেটা দেখলাম এই চিত্রের মাধ্যমে। তাহলে আমরা ছোটটাকে কি বলবো? ছোটটাকে বলবো হচ্ছে জনন নিউক্লিয়াস, আর যে বড় সেটাকে বলবো নালিকা নিউক্লিয়াস। আচ্ছা, তাইলে বুঝলাম। এরপর এই দেখো, এটা হচ্ছে ইনটাইন। ইনটাইনটা পরবর্তীতে হচ্ছে এদিকে নিচের দিকে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে এটা হচ্ছে ইনটাইনই ছিল, পরাগ নালিকা গঠন করছে। পরাগ নালিকা, অর্থাৎ পরাগরেণুর কোন প্রাচীরটা? ইনটাইন প্রাচীরই হচ্ছে পরাগ নালিকা গঠন করছে। এখানে নালিকা নিউক্লিয়াসটা প্রাচীরটা সামনের দিকে নিয়ে যাচ্ছে, এই বড় নিউক্লিয়াসটা নালিকা। এটা হচ্ছে জনন নিউক্লিয়াস, যেটা পরবর্তীতে পরাগ নালিকার অভ্যন্তরে বিভাজিত হয়। পরাগ নালিকার অভ্যন্তরে বিভাজিত হয়ে এই একটা পুংগেমিট, এই একটা পুংগেমিট, দুইটা পুংগেমিট সৃষ্টি করছে। ঠিক আছে, এই ছিল বইয়ের চিত্রটা।
এখন এই যে এখানে একটা ছিদ্র দেখা যায় না, এটাকে কি বলে? এটাকে বলা হয় জনন ছিদ্র বা রেণু ছিদ্র, রেণুরন্ধ্র লিখি, রেণুরন্ধ্র। তো পরাগরেণুতে দেখা যায় কি, এক্সাইন নিয়ে যদি আরেকটু বলি, এই এক্সাইন অর্থাৎ বাইরের প্রাচীরে সাধারণত হচ্ছে কি দেখা যায়? ছিদ্র দেখা যায়, অর্থাৎ এই যে রেণু ছিদ্র বা জনন ছিদ্র এরকম প্রায় 20টি মতো দেখা যায়, প্রায় 20টির মতো এরকম জনন ছিদ্র দেখা যায়। এই জনন ছিদ্র, যে 20টি মতো ছিদ্র দেখা যায়, এগুলো হচ্ছে জনন ছিদ্র। ঠিক আছে, জনন ছিদ্র। জনন ছিদ্র আমরা এখন বুঝলাম যে এক্সাইনে এরকম ছিদ্র প্রায় 20টি মতো দেখা যায়। এরপর ইনটাইন নিয়ে যদি বলি, ইনটাইন অংশটা কি করে? এই ইনটাইন অংশটা মূলত প্রলম্বিত হয়ে পরাগনালিকা গঠন করে। ইনটাইন প্রলম্বিত হয়ে পরাগনালিকা গঠন করে। তাইলে ভাই শেষ। এখন আমরা যে অর্থাৎ যৌন প্রজননের জন্য প্রথমে লাগতো আমাদের পুংগেমিট, পুংগেমিট আমরা পেয়ে গেছি। এরপর আমাদের লাগবে স্ত্রী গ্যামিট। এখন স্ত্রী গ্যামিট কই থাকে? সেটা তো আমরা দেখেছিলাম যে গর্ভাশয়ের ভিতরে সাধারণত পাওয়া যায়। তো গর্ভাশয়টা আমরা প্রথমে একটা ফুলের যে গর্ভাশয় সেটা কিরকম দেখেছিলাম, যে অনেকটা এইভাবে ছিল না, উপরে একটা নালীর মতো এইভাবে। এটাই তো, এখানের ভিতরে এই ডিম্বক থাকে, গর্ভাশয়ে এই গর্ভাশয়ের ভিতরে কি থাকে? ডিম্বক থাকে। ঠিক আছে, তো এই ডিম্বক থেকে পরবর্তীতে ডিম্বাণু পাওয়া যায়। আচ্ছা, এখন আমরা ধারাবাহিকভাবে দেখব কিভাবে আসে। প্রথমে আমরা জানি যে ডিম্বক, আমরা আগে ডিম্বক নিয়ে জানি। প্রথমে যে যে টার্মগুলো আমরা ইউজ করবো সেগুলো নিয়ে আগে জানা দরকার। ডিম্বক জিনিসটা কি? ডিম্বক জিনিসটা হচ্ছে গর্ভাশয়, মানে গর্ভ। তো গর্ভাশয়ের ভিতর অম্রা থাকে, অম্রা সৃষ্টি হয়। ঠিক আছে, অম্রা নিয়ে তো আমরা জানি। হ্যাঁ, এই যে অম্রা টিস্যু যেটা থাকে, সেই টিস্যু থেকে সৃষ্টি হয় মূলত ডিম্বক। তো ডিম্বক আমি পেলাম গর্ভাশয়ের ভিতর অম্রা টিস্যু থেকে। তো ডিম্বকটা প্রথমে টিস্যু, ডিম্বক টিস্যু আকারে যখন থাকে, তখন কি হয়? ডিম্বক টিস্যু যখন তৈরি হয়, তখন হচ্ছে অবশ্যই ডিম্বকের একটা আবরণ লাগবে। তার জন্য পরিণত অবস্থায় এখানে একটা আবরণ টিস্যু তৈরি হয়। আবরণ টিস্যু, অর্থাৎ অম্রা টিস্যু থেকে আমরা ডিম্বক টিস্যুটা পেলাম, এখনো পূর্ণাঙ্গ ডিম্বক না, এখন পূর্ণাঙ্গ ডিম্বকে পরিণত হচ্ছে। অর্থাৎ ডিম্বকের প্রথমে আমাদের একটা আবরণ লাগবে, এরপর নিউসেলাস টিস্যু লাগবে। নিউসেলাস টিস্যু, এই ডিম্বক টিস্যুটা পরিণত হয় আবরণ টিস্যু এবং নিউসেলাস টিস্যুতে। এই নিউসেলাস টিস্যু কি? এটাকে ভ্রূণপোষক টিস্যু বলা হয়। আচ্ছা, আমরা দেখব এই ভ্রূণপোষক টিস্যু যেটা বা নিউসেলাস টিস্যু কি আছে। নিউসেলাস টিস্যুতে একটি কোষ, যে টিস্যু যেটা আছে টিস্যুর মধ্যে এটা কোষ থাকে, একটি কোষ আকারে বড় হয়। ঠিক আছে, নিউসেলাস টিস্যুর মধ্যে একটি কোষ আকারে বড়। এটি যেহেতু বড়, এর গণ সাইটোপ্লাজম রয়েছে এবং বড় নিউক্লিয়াস আছে। আচ্ছা, এই যে একটা কোষ আকারে বড়, সে কোষটাকে কি বলা হয়? আমরা পরাগরেণুর ক্ষেত্রে দেখেছিলাম যে পরাগধানীর আশেপাশে একটা কোষ আকারে বড় থাকে, সেটাকে আর্কিস্পোরিয়াল কোষ বলা হয়। সেম ভাবে এখানে একটা ওকে বলা হয় আর্কিস্পোরিয়াল কোষ। এই কোষ থেকে হচ্ছে পরবর্তীতে আমরা ডিম্বাণুটা পাবো।
এখানে মূলত তৈরি হবে ডিম্বাণু। তাহলে আমি গর্ভাশয়ের ভিতর ডিম্বকটা কিভাবে পরিণত হয়ে আর্কিস্পোরিয়াল কোষ পর্যন্ত আসলো সেটা দেখলাম। অর্থাৎ ডিম্বকটা গঠন করার জন্য একটা আবরণ দিবে এবং ভিতরের অংশটা হচ্ছে নিউসেলাস টিস্যু, যেটা আর্কিস্পোরিয়াল কোষ তৈরি করবে, অন্যান্য জিনিসপত্র যা লাগে তা তৈরি করবে। আচ্ছা, এখন আমরা একটা ডিম্বক আঁকি। ঠিক আছে, একটা ডিম্বকে আচ্ছা, আমরা আর্কিস্পোরিয়াল কোষ পর্যন্ত আসলাম, সেটা কিভাবে আসলো আমরা এখন দেখব। প্রথমে যদি একটা ডিম্বক আঁকি, গর্ভাশয়ের ভিতরে মূলত কি ছিল, এইভাবে একটা অংশ তৈরি হলো। ঠিক আছে, এরপর এখান থেকে ওই যে বলেছিলাম প্রাচীর গঠন করবে, এই একটা প্রাচীর, এখানে একটা দুইটা প্রাচীর। ঠিক আছে, এরপর এটা হচ্ছে একটা ডিম্বক। এখানে এখন কোন জিনিসটা কি সেটা আমরা দেখব। প্রথমে আমরা বলেছিলাম যে যেটা কি ছিল, ডিম্বক টিস্যু থেকে দেওয়াল এবং হচ্ছে ভেতরেরটা নিউসেলাস টিস্যু, দুইটা অংশ তৈরি হবে। অর্থাৎ পূর্ণাঙ্গ ডিম্বকটা গঠন করার জন্য আমার লাগবে দেওয়াল কোষ এবং হচ্ছে নিউসেলাস টিস্যু। দেওয়াল কোষ দিয়ে প্রাচীর গঠন হবে, নিউসেলাস টিস্যু মাঝখানে আছে। আচ্ছা, নিউসেলাস টিস্যু গুলো তো টিস্যুর মধ্যে অসংখ্য কোষ আছে, একটা এইভাবে আমি দিচ্ছি অসংখ্য কোষ। এই নিউসেলাস টিস্যুটা আমি একদম ফুল করে ফেলছি, এগুলো অসংখ্য কোষ। তো বলা হয়েছিল একটি কোষ আকারে বড় হবে। কোন কোষটা আকারে বড় হবে? যে কোষটা আকারে বড় হবে সেটা হবে ডিম্বক রন্ধ্রের যেদিকে সেদিকে। ধরো এই কোষটা হচ্ছে আকারে বড়, এই তো এটা হচ্ছে আর্কিস্পোরিয়াল কোষ, অর্থাৎ এটা হচ্ছে ডিম্বক রন্ধ্রের দিকে। আচ্ছা, ডিম্বকের কোন অংশটা কি সেটা যদি আমি লিখি, এই যে ডিম্বক, এদিকে যে ছিদ্রের মতো আছে এটাকে বলা হয় ডিম্বক রন্ধ্র। আচ্ছা, এই যে পুরোটাকে বলা হয় নিউসেলাস টিস্যু। দেখছো, ডিম্বকটা নিউসেলাস আর হচ্ছে দেওয়াল কোষ দিয়ে গঠিত, এগুলি বাদে আর কিছু নেই। এখন নিউসেলাস টিস্যু থেকে বাকি আর প্রতিপাদক কোষ আসবে, এই সেই কোন নিউক্লিয়াস অনেক কিছু আসবে, এগুলো আস্তে আস্তে আমরা পরবর্তীতে যাব। আগে আমরা আর্কিস্পোরিয়াল কোষ পর্যন্ত পেলাম, এটাই হচ্ছে আর্কিস্পোরিয়াল কোষ। ঠিক আছে, এটা নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসটাও আকারে বড় হবে, এটা ধরো নিউক্লিয়াস আর এই সাইটোপ্লাজম ঘন। পরবর্তীতে এটা আর্কিস্পোরিয়াল কোষ অনেক কাজ হবে, সেগুলো আমরা দেখবো। তাহলে আমরা আর্কিস্পোরিয়াল কোষ পর্যন্ত কিভাবে আসলো সেটা দেখলাম। আচ্ছা, এটা নিউসেলাস টিস্যু। এই অংশটা কি? এই অংশটা হচ্ছে ডিম্বক মূল। এরপর ভেতরের প্রাচীরটা হচ্ছে, এই যে ভেতরের প্রাচীর, সেটা হচ্ছে অন্ততক, বাইরের প্রাচীরটা হচ্ছে বহিতক। এই দুইটা মিলে গঠন হয় ডিম্বকত্বক। ঠিক আছে, এরপর এই যে এই অংশটাকে বলা হয়, যেখানে লাগানো অংশটাকে বলা হয় হচ্ছে ডিম্বক নাভি। এরপর হচ্ছে এই যে নালীর মতো যে অংশটা সেটাকে বলা হয় ডিম্বক নাড়ি। নাড়ি, এই ডিম্বক নাড়ি আমরা দেখবো যে বইয়ের মধ্যে দেওয়া আছে এরকম একটা ভেতরে আর একটা এরকম পাইপের মতো দেওয়া আছে। ঠিক আছে, এটা মূলত পরাগ নালিকা। অর্থাৎ যখন হচ্ছে নিষেক ঘটবে তখন এই পরাগ নালিকা দিয়েই তো মূলত হচ্ছে কি আসবে, ওই যে আমরা যে পুংগেমিট গুলো তৈরি করেছিলাম সেই পুংগেমিট গুলো মূলত এই নালিকা দিয়েই ঢুকবে। এটা হচ্ছে পরাগ নালিকা। আচ্ছা, তাহলে এখানে যা যা ছিল আমরা সব দেখালাম। এখন এই আর্কিস্পোরিয়াল কোষ, সেখান থেকে আমরা পরবর্তীতে ভ্রূণতলি কিভাবে আসে অন্যান্য বিষয়গুলো দেখব। বইয়ে দেখা যায় এটা এভাবে দেওয়া আছে, সেটা হচ্ছে একদম শেষ পর্যায়ে গিয়ে যখন পরিণত হয়ে যায় তখন কি হয়, এভাবে দেওয়া আছে। এটা একদম শেষ পর্যায়ে, কিন্তু এই অংশটা আসলো কিভাবে আমরা সেটা দেখাবো। প্রথমে এটা ছিল একটা স্বাভাবিক এমনি একটা কোষ, যেটা হচ্ছে আর্কিস্পোরিয়াল কোষ দেওয়া আছে না, এই একটা ঘন নিউক্লিয়াস আছে, ঘন সাইটোপ্লাজম অনেক বড় একটা নিউক্লিয়াস আছে। ঠিক আছে,
তাহলে এতটুকু পর্যন্ত তো আমরা বুঝলাম। এখন থেকে বইয়ের ভিতর যে চিত্রটা দেওয়া আছে এই জায়গায়, সেটা কিভাবে আসলে এখন আমরা সেটা দেখবো। সেটা দেখলেই হচ্ছে মূলত স্ত্রী গ্যামেটোফাইট শেষ। স্ত্রী গ্যামেটোফাইটের আমার কাজটা কি, সেখানে আমার হচ্ছে ওই ডিম্বাণুটা তৈরি করতে হবে। তাহলে আমরা এখন দেখব স্ত্রী গ্যামেটোফাইটের বিকাশ। পরিস্ফুটন বা বিকাশ লিখা যায়। আর্কিস্পোরিয়াল কোষ যেটা ছিল, এই আর্কিস্পোরিয়াল কোষ কি ছিল, 2n। ঠিক আছে, এই আর্কিস্পোরিয়াল কোষ থেকে তৈরি হয় দেওয়াল কোষ এবং কি জনন মাতৃকোষ। এটা প্রাথমিক। দেখো দেওয়াল কোষটা কিন্তু আমরা আগে একবার দেখেছিলাম। সেটা কই দেখেছিলাম, অর্থাৎ আবরণ টিস্যু দেখেছিলাম আমরা। গর্ভাশয়ের যে ডিম্বকটা, সেটা হচ্ছে মূলত ডিম্বক টিস্যু থেকে দেখেছিলাম আবরণ টিস্যু, এবং অপরটা হচ্ছে নিউসেলাস টিস্যু। নিউসেলাস টিস্যু থেকে হচ্ছে পরবর্তীতে আমরা আর্কিস্পোরিয়াল কোষে এসেছিলাম। ওখানে যে আবরণ টিস্যুটা দেখেছিলাম সেটা ডিম্বকের আবরণ তৈরি করছে। কিন্তু এই আর্কিস্পোরিয়াল কোষে যে দেওয়াল কোষটা দেখবো, সেটা কি করবে, সেটা মূলত হচ্ছে আমাদের যে আর্কিস্পোরিয়াল কোষের চারপাশে একটা আবরণ হবে না, সেটা তৈরি করবে। আচ্ছা, দেওয়াল কোষ এটা হচ্ছে 2n। এই যে এই দেওয়াল কোষ কোনটা, এই দেওয়াল কোষ হচ্ছে আমরা ভেতরে এই যে এরকম একটা আর্কিস্পোরিয়াল কোষ দেখেছিলাম, সেটা পরিবর্তন হতে হতে অনেক কিছুই তৈরি হবে ভিতরে। এই যে একটা তলির মতো অংশ ভিতরে গঠিত হলো ডিম্বাণু, ডিম্বকের ভিতরে। এই যে এটা একটা ডিম্বক ছিল, এগুলি এগুলি এখানে ভিতরে এভাবে ছিল, এখানে ছিল রন্ধ্রটা। এটা হচ্ছে ওই আর্কিস্পোরিয়াল কোষ। এগুলি সবগুলো হচ্ছে কি বিভিন্ন কোষ, নিউসেলাস টিস্যুর মধ্যে বিভিন্ন কোষ, ভেতরে আর্কিস্পোরিয়াল কোষ। এই যে এখানে একটা প্রাচীরের মতো ছিল না, সেটা গঠন করবে, অর্থাৎ ভ্রূণতলি গঠন করবে। তলি গঠন করবে, একটা তলির দেওয়ালটা গঠন করবে, সে দেওয়াল কোষ। এই জনন মাতৃকোষও কি হবে, 2n। আচ্ছা, এই জনন মাতৃকোষ থেকে আমি কি পাবো, স্ত্রী রেণু মাতৃকোষ। এই জনন মাতৃকোষটা অনেক সময় স্ত্রী রেণু হিসেবেও বলা হয়, স্ত্রী রেণু মাতৃকোষও বলা হয়। আচ্ছা, যা স্ত্রী রেণু মাতৃকোষ হিসেবেও কাজ করে, আসলে এটি স্ত্রী রেণু মাতৃকোষ, এটাও 2n। এরপর এই স্ত্রী রেণু মাতৃকোষটা কি হবে, মিউসিস মিউসিস বিভাজনের মাধ্যমে কি হবে, স্ত্রী রেণু তৈরি করবে। কয়টা তৈরি করবে, মিউসিস যেহেতু বিভাজন, অবশ্যই 4টি তৈরি হবে। 4টি স্ত্রী রেণু তৈরি হলো, যার মধ্যে একটি ঠিক থাকবে, একটি কর্মক্ষম, বাকিগুলো নষ্ট হয়ে যাবে, বাকি 3টা নষ্ট হয়ে যাবে। এখন আমরা প্রক্রিয়াটা দেখি। এটা ছিল আমার আর্কিস্পোরিয়াল কোষ, যেটা ডিম্বকের ভিতরে ছিল। এই আর্কিস্পোরিয়াল কোষে গণ সাইটোপ্লাজম এবং একটা বড় একটা নিউক্লিয়াস ছিল। এটা হচ্ছে বিভাজিত হওয়ার পর একটা হচ্ছে অংশে দেওয়াল গঠন করবে। এই দেওয়ালটা একটা তলির মতো অংশ গঠন করবে, এটা দেওয়াল। এরপর নিউক্লিয়াস, যেটা জনন মাতৃকোষ, ভেতরে নিউক্লিয়াস যেটা আছে, সেটা কি হবে, স্ত্রী রেণু মাতৃকোষ হিসেবে কাজ করবে। তারপর সেটা মিউসিস বিভাজনের মাধ্যমে 4টা হালকা সাইটোপ্লাজম সহ হচ্ছে 4টা কোষে পরিণত হবে। 2টা 3টা 4। এই যে দেওয়াল যেটা তৈরি হলো, এটা হচ্ছে ভ্রূণথলি। ঠিক আছে, 4টা। এই 4টার মধ্যে 3টা নষ্ট হয়ে যায়, একটাই কাজ করে, শুধু এই একটাই থাকবে, বাকি 3টা হচ্ছে নষ্ট হয়ে গেছে। যাক, তাহলে আমরা একটা স্ত্রী রেণু পেলাম, বাকি 3টা নষ্ট হয়ে গেছে। এর পরবর্তীতে ধাপ কি হবে, যেহেতু 3টা নষ্ট হয়ে গেছে, এখন ভেতরে একটা কোষ আছে। এই যে ভেতরে যেটা নিউক্লিয়াস সাইটোপ্লাজম সহযোগে একটা নিউক্লিয়াসের মতো গঠন করলো, ভ্রূণথলির ভিতর, ভ্রূণথলিটা আমি একটু বড় করি। এই ভ্রূণথলির মধ্যে দেখো, এটা বিভাজিত হয়ে মাইটোসিস বিভাজনের মাধ্যমে 2টা কোষের মতো তৈরি করবে।
এই পাশে একটা, এই পাশে একটা, দুইটা দুই পাশে চলে গেল, এটা মাইটোসিস বিভাজনের মাধ্যমে দুইটা হলো। এরপরে ভ্রূণথলির মধ্যে আবার পরবর্তী ধাপে দেখবো যে একটা দুইটা, এই দুইটা উভয় পাশে পরপর দুইবার মাইটোসিস বিভাজন হবে, ফলে এই পাশে এটা একবার বিভাজনে দুইটা তৈরি হলো, আবার একবার বিভাজনে চারটা তৈরি হলো। এই পাশেও দেখবো একবার দুইবার, টোটাল দুইবার বিভাজনে চারটা তৈরি হলো, ঠিক আছে। এখন এই চারটার মধ্যে থেকে যেহেতু এগুলি, আচ্ছা এগুলি মুছে দিই। শেষে আমরা এই চারটা, এটা হচ্ছে ভ্রূণথলি, এই যে চারটা চারটা উভয় পাশে আটটা তৈরি হলো না, এই আটটার মধ্যে উভয় প্রান্ত থেকে একটা একটা করে মাঝখানে চলে আসবে। এই মাথা থেকে একটা আসলো, এই মাথা থেকে একটা আসলো, তাহলে উভয় পাশে আর আছে কয়টা? আর দুইটা, তিনটা, ঠিক আছে। তো এই পাশে ধরো আমি যে আগে ডিম্বকের চিত্রটা এঁকেছিলাম, সেই ডিম্বকে আমরা এই পাশে দেখেছিলাম হচ্ছে এই যে, এখন ডিম্বকটা যদি আমি আবার আঁকি, এই যে এগুলোই কি ছিল, নিউসেলাস টিস্যু। পুরোটা আঁকলাম না, এটা হচ্ছে নিউসেলাস টিস্যু। ভেতরের অংশটা এখন এভাবে হয়ে গেছে। এই যে এখানে এখন হচ্ছে যে এই জায়গায় যে অংশটা ছিল সেটা কি ছিল? ডিম্বক রন্ধ্র। এই ডিম্বক রন্ধ্রের দিকে একটা কোষ দেখো আকারে বড়, যেটা আকারে বড় সেটা কিন্তু, যেটা আকারে বড় সেটা হচ্ছে ডিম্বাণু। আর এগুলি কিন্তু সবগুলো হচ্ছে এম, অর্থাৎ হ্যাপ্লয়েড। কারণ আমরা দেখেছিলাম যে মিউসিস প্রক্রিয়ার মাধ্যমেই মূলত হচ্ছে চারটা স্ত্রী রেণু তৈরি হয়েছিল, যে স্ত্রী রেণুগুলো থেকে হচ্ছে আস্তে আস্তে কি এগুলি মাইটোসিস বিভাজনের মাধ্যমে এই পর্যায়ে এসে। আচ্ছা, এটা হচ্ছে ডিম্বাণু। এরপর এই যে একটা এখানে যেটা গঠিত হলো, দুইটা নিউক্লিয়াস এসে গঠিত হলো, এই দুইটা একসাথে বলে গৌণ নিউক্লিয়াস। আর এই তিনটা বিপরীতে আছে, তাই এই তিনটাকে বলা হয় একসাথে প্রতিপাদক কোষ। আচ্ছা, এই দুইটা অর্থাৎ যেটা দুইটা দুই পাশে আছে, ডিম্বাণু দুই পাশে, সেগুলিকে বলা হয় সহকারী কোষ। এরপর এই তিনটাকে একসাথে বলা হয় কি? একসাথে বলা হয় গর্ভ যন্ত্র। এই তিনটাকে একসাথে বলা হয় গর্ভযন্ত্র বা ডিম্বক যন্ত্র। তাইলে আমাদের কাজ ছিল ডিম্বাণুটা পাওয়া, তাহলে স্ত্রী গ্যামেটোফাইটের বিকাশে এইভাবে ধারাবাহিকভাবে ডিম্বকের মধ্যে ডিম্বাণুটা আসে। আচ্ছা, এতটুকু তো বুঝলাম। এখন বিভিন্ন ধরনের প্রকারভেদ থাকতে পারে, যেমন দেখো এই যে আমরা ডিম্বকটা দেখলাম, এক এক উদ্ভিদে ডিম্বক এক রকম, অর্থাৎ বিভিন্ন গাছে বিভিন্ন ধরনের ডিম্বক দেখা যায়। তো ডিম্বকের আমি যদি প্রকারভেদটা করি, প্রথমে আমরা দেখব ডিম্বকের প্রকারভেদ। ডিম্বকের প্রকারভেদ যদি আমি করতে চাই, আমি তিনটা বিষয়ের উপর ভিত্তি করে ডিম্বকের প্রকারভেদ করব। এই তিনটা জিনিস কি? একটা হচ্ছে ডিম্বক নাড়ি, ডিম্বক নাড়ি, এবং অপর অংশটা হচ্ছে ডিম্বক মূল। এরপরে আরেকটা অংশ হচ্ছে, সেটা হচ্ছে ডিম্বক রন্ধ্র। এই তিনটার ভিত্তিতে মূলত ডিম্বকগুলো বিভিন্ন ধরনের হয়ে থাকে। তো কয় প্রকার হতে পারে এই তিনটার ভিত্তিতে? এক নম্বর হচ্ছে ঊর্ধ্বমুখী, ঊর্ধ্বমুখী বলা যায়। এরপর দুই নম্বর অধোমুখী, অধোমুখী বা নিম্নমুখী। তিন নম্বর হচ্ছে পার্শ্বমুখী, পাশে মুখ করা। চার নম্বর কি থাকে? পার্শ্বমুখী। আরেকটা আছে বক্রমুখী। আচ্ছা, ডিম্বক নাড়ি, ডিম্বক মূল, ডিম্বক রন্ধ্র, এই তিনটা অংশের ভিত্তিতে আমরা ডিম্বকে বিভিন্ন ভাগে ভাগ করতে পারি।
সেগুলি কিরকম? এই চারটা। তাহলে এই চারটা আমরা দেখি। দেখো ঊর্ধ্বমুখী মানে কিরকম, এই তিনটা একই সরলরেখায় থাকবে। এই যে এটা ধরো এই পাশেও ধরো ডিম্ব, আমি এত ভালোভাবে চিত্রটা আঁকতেছি না, ধরো আমি জাস্ট এভাবে দেখে দিলাম। এই জায়গায় এই যে নালীটা, এটাকে আমরা বলেছিলাম ডিম্বক নালী। আর এখানে ডিম্বক নাড়ীকে আমরা প্রকাশ করব ধরো এম দিয়ে, মূলকে এম দিয়ে, রন্ধ্রকে আর দিয়ে, এভাবে ধরো আমি প্রকাশ করে দেখাই দিই। এটা হচ্ছে ডিম্বক নাড়ী, এই অংশটাকে বলা হয় ডিম্বক রন্ধ্র, এবং এই যে ডিম্বক রন্ধ্রের বিপরীত দিকে যে অংশটা, সেটাকে বলা হয় ডিম্বক মূল। এই তিনটা দেখো একই সরলরেখা। তখন হচ্ছে এটাকে বলা হয় ঊর্ধ্বমুখী। এই ধরনের ডিম্বক যাদের আছে তাদের উদাহরণটা কিভাবে আমরা মাথায় রাখবো, তাদের একটা টেকনিক আছে ঊর্ধ্বমুখী গুলো মনে রাখার কৌশল। একটা নেমোনিক আছে, সেটা হচ্ছে ঊর্ধ্বে পাগল, মানে হচ্ছে উপরে যারা থাকে তারা কি পাগল। তো এটা দিয়ে কিভাবে মনে রাখবো, ঊর্ধ্বে মানে ঊর্ধ্বমুখী, প দিয়ে হচ্ছে পান, এবং এই প দিয়ে আবার লিখতে পারি পানি মরিচ, গ দিয়ে হচ্ছে কি গোলমরিচ। ঠিক আছে, তাহলে ঊর্ধ্বে পাগল কি গোলমরিচ, প দিয়ে হচ্ছে পানি মরি, পানি এবং হচ্ছে পানি মরিচ, পান এবং হচ্ছে পানি মরিচ। এই তিনটাই উদাহরণ দেওয়া আছে ঊর্ধ্বমুখী ডিম্বক। আচ্ছা, এখন এরপর আমরা দেখব নিম্নমুখী। তো নিম্নমুখী মানে আমরা বুঝতেই পারছি, আমরা একটু আগে যেটা এঁকেছিলাম ওখানে ডিম্বকের গঠনের ক্ষেত্রে দেখিয়েছিলাম সেটি। এই যে আর একটু বাঁকা, ঠিক আছে। এখন এখানে কোনটা কি, এটা হচ্ছে ডিম্বক মূল, এটা হচ্ছে রন্ধ্র, এটা হচ্ছে নাড়ি, এই তিনটা অংশ। তাহলে দেখো এটা হচ্ছে নিচের দিকে, এটা হচ্ছে অধোমুখী বা নিম্নমুখী ডিম্বক। তো এদের উদাহরণগুলো কিভাবে মনে রাখবো, নিশিরে চোখ, এটা দিয়ে আমরা মনে রাখতে পারি। এখানে এই ন দিয়ে হচ্ছে নিম্নমুখী, স দিয়ে শিম, র দিয়ে রেডি, ছ দিয়ে ছোলা। ঠিক আছে, তাহলে নিশিরেচু নিম্নমুখী, তারপর স দিয়ে কি শিম, এরপর র দিয়ে রেডি, ছ দিয়ে ছোলা। এরপর আছে পার্শ্বমুখী। পার্শ্বমুখী মানে চিত্রটা তাহলে আমরা বুঝতেই পারছি, পাশে থাকবে রন্ধ্রটা, কিরকম হবে, এই যে এভাবে থাকবে। ঠিক আছে, পার্শ্বমুখী এভাবে হবে। তাহলে এটা কি নাড়ি, এটা মূল, এটা রন্ধ্র। এদের উদাহরণগুলো কি কি, পার্শ্বমুখীর উদাহরণগুলো হচ্ছে একটা নেমোনিক আছে, সেটা হচ্ছে পাশে পাশে কুদিফানা, না না এটা এভাবে না, পাশে কুদে পপি, পাশে হচ্ছে কুদে পপি। তাহলে এখানে পাশে দিয়ে হচ্ছে কি বলবো পার্শ্বমুখী, এই কুদে দিয়ে হচ্ছে কুদিফানা, এই পপি দিয়ে কি, পপি দিয়ে হচ্ছে পাপি বা আফিম। ঠিক আছে, পাপি নাকি পপি ছিল, পপি, পপিকে আফিম। ঠিক আছে, আচ্ছা, পার্শ্বে কুদে পপি। এরপর একটা আছে বক্রমুখী, মানে কি এটা একটু বাঁকা হবে, এই ধরনের হবে, একটু বাঁকা। এটা রন্ধ্র, এটা মূল। ঠিক আছে, এই নেমোনিকটা কি, এটার নেমোনিকটা হলো বক্রমুখী নেমোনিক। কি বক্র, সকালবেলা এমনিতে বাঁকা তেরা হয়, বক্রমুখী
স দিয়ে হচ্ছে সরিষা, কা দিয়ে কালকা সন্ধ্যা। ঠিক আছে, তাহলে ঊর্ধ্বমুখী, অর্ধমুখী, পার্শ্বমুখী, বক্রমুখী শেষ। ডিম্বকের প্রকারভেদ তো গেল। এখন ডিম্বকের প্রকারভেদের পর আমরা দেখবো স্ত্রী রেণু যদি বেশি বা কম হয় তাহলে সেক্ষেত্রে কি হয়। যেমন আমরা দেখেছিলাম যে স্ত্রী রেণু ওখানে 4টা তৈরি হয়েছিল, যার মধ্যে 3টা নষ্ট হয়ে যায়, একটা ভালো থাকে, সেটা থেকে পরবর্তীতে বাকি কাজগুলো হয়। এখন কোনো কারণে তাহলে আমরা বলতে পারি যদি একটা স্ত্রী রেণু কি হয়, একটা স্ত্রী রেণু নিয়ে পরবর্তী সবগুলো কার্যক্রম পরিচালিত হয়, অর্থাৎ একটি স্ত্রী রেণু যদি পুরো ভ্রূণথলিটা গঠন করে, অর্থাৎ ভ্রূণথলির ভিতরে যা আছে, একটি স্ত্রী রেণু যদি পুরো ভ্রূণথলিটা গঠন করে তখন তাকে বলা হয় মনস্পরিক। আচ্ছা, মনস্পরিক আমরা তো একটু আগে দেখেছিলাম, সেটা তো মনস্পরিক। মনস্পরিকের ভিতরে আমরা কয়টা নিউক্লিয়াস দেখেছিলাম? টোটাল 8টা না? এই পাশে 4টা, এই পাশে 4টা, পরে 3টা, 3টা, মাঝখানে 2টা এসেছিল, 8টা। আমরা 8টা নিউক্লিয়াস দেখেছিলাম। আটটা নিউক্লিয়াস দেখেছে। এই 8টা নিউক্লিয়াস, তবে মনস্পরিক একটা ব্যতিক্রমী আছে, যাদের 8টা না থেকে আবার হচ্ছে 4টা থাকে। এটা হচ্ছে ইনোতেরা, ইনোতেরা টাইপের এরা, ইনোতেরা টাইপ। এরা হচ্ছে ব্যতিক্রম, কারণ এদের হচ্ছে মনস্পরিক হলো এদের 4টি নিউক্লিয়াস থাকে। ঠিক আছে, এরপর এখন যদি 2টা স্ত্রী রেণু কি হয়, ভ্রূণথলি গঠন করে, তো তখন সেক্ষেত্রে কি হবে, আমি এটা মুছে দিচ্ছি, সেটা হচ্ছে বাইস্পরিক। বাইস্পরিক, ঠিক আছে। তো এই বাইস্পরিকের উদাহরণ কি? অ্যালিয়াম টাইপ, অ্যালিয়াম টাইপ। এখন অ্যালিয়াম কারা? পেঁয়াজ, বাইস্পরিক। আচ্ছা, এরপর 3টা দিয়ে হয় না, 4টা দিয়ে হয়। 4টা স্ত্রী রেণুই যদি, অর্থাৎ একটাও নষ্ট হলো না, 4টাই ভ্রূণথলি গঠন করতেছে, তখন সেক্ষেত্রে কি হবে? তখন টেট্রাস্পরিক। টেট্রাস্পরিক। এখন এই টেট্রাস্পরিকের উদাহরণ দেওয়ার কারণে এদের প্রকারভেদ বেশি। এটা হচ্ছে 7 প্রকার আছে, যার মধ্যে সবগুলো লাগবে না। প্রধান কোনটা? প্রধান হচ্ছে পেপারোমিয়া, পেপারোমিয়া টাইপ। এবং কারণ এরা হচ্ছে 16 নিউক্লিয়াস, 16 নিউক্লিয়াস বিশিষ্ট। এরপর আরেকটা আছে হচ্ছে ফ্রিটিলেরিয়া, ফ্রিটিলেরিয়া টাইপ। এটা হচ্ছে 8টা নিউক্লিয়াস বিশিষ্ট। ফ্রিটিলেরিয়া টাইপ, এটা হচ্ছে 8টা নিউক্লিয়াস বিশিষ্ট। এবার যদি তুমি নিষেকটা কিভাবে হয় দেখো, নিষেক, কারণ আমাদের দরকার ছিল যৌন প্রজনন করার জন্য পুংগ্যামিট এবং স্ত্রী গ্যামিট, এই দুইটা। তো পুংগ্যামিটটা আমি পেলাম, স্ত্রী গ্যামিট ডিম্বাণুটা কিভাবে আসলো সেটাও দেখলাম। এখন আমার নিষেকটা লাগবে। এখন নিষেক কিভাবে হবে দেখো, আমরা পরাগরেণু থেকে পেলাম হচ্ছে পুংগ্যামিট, পুংগ্যামিট আমরা পেলাম। এরপর পেলাম স্ত্রী গ্যামিট, ফাইন, স্ত্রী গ্যামিট ডিম্বাণু, আর শুক্রাণু আর ডিম্বাণু, এই দুইটা পেলাম। এখন আমরা হচ্ছে যৌন প্রজননের মাধ্যমে নিষেক ক্রিয়াটা সম্পন্ন করা যাবে। আচ্ছা, কিভাবে হচ্ছে? কয়েকটা ধাপ আছে, যে ধাপগুলো মেনটেন করে হচ্ছে এই প্রক্রিয়াটা হয়। প্রথমে হচ্ছে পরাগায়ন হতে হবে। পরাগায়ন হওয়ার ফলে
কি হবে, যে মৌমাছি, পোকামাকড় এদের মাধ্যমে ওই উদ্ভিদ থেকে পরাগরেণুটা কালেক্ট করে ফুলের গর্ভমুণ্ডে নিয়ে আসে। একটা গর্ভ স্ত্রীস্তবক পুরোটা যদি আমি আঁকি, এই যে এটাই পাশে করে আঁকি, আচ্ছা এটা এইভাবে ছিল। এটা হচ্ছে গর্ভমুণ্ড। এর ভিতরে আছে ডিম্বকটা, এই ডিম্বকের প্রাচীর আছে, দিলাম এগুলি কোন রকম, এখানে জায়গাও নেই, এক পাশে একটু বড় করে দিয়ে। আচ্ছা এখন এখানে যে রন্ধ্রের মতো আছে, এই রন্ধ্রে এখানে আছে ডিম্বাণু, এই সহকারী কোষ, একটা দুইটা তিনটা, মাঝখানে আছে গৌণ নিউক্লিয়াস, এই পাশে আছে তিনটা প্রতিপাদক কোষ। ঠিক আছে, এরপর দেখো এখানে যখন পরাগরেণুগুলো, এই পরাগরেণুগুলো আসলো অন্য কোনো একটা উদ্ভিদ থেকে, পরাগরেণু এই জায়গায় গর্ভমুণ্ডে আসলো, তো আমরা জানি পরাগরেণুটা পরে বিকশিত হয়ে কি গঠন করে, পরাগনালিকা। আর পরাগনালিকার মধ্যে হচ্ছে তৈরি হয় পুংজনন কোষ। এই এখান থেকে ধরে পরাগনালিকাটা ভিতরে আসলো, এই যে পরাগনালিকাটা এখন ভিতরে আসতেছে, আস্তে 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 এদিক দিয়ে ঢুকে এদিকে ঢুকে যাবে। ঠিক আছে, এই পরাগনালিকা ভেতরে যে নিউক্লিয়াস গুলো ছিল, একটা ছিল নালিকা নিউক্লিয়াস, এবং কি বাকি দুইটা ছিল, এটা নালিকা নিউক্লিয়াসটা বড় ছিল, আর বাকি দুইটা ছিল পুংগ্যামিট, অর্থাৎ বিভাজিত হয়ে দুইটা পুংগ্যামিট এখানের ভিতরে আছে, এই একটা এই দুইটা। এগুলি এখানে আসার পরে একটা পুংগ্যামিট মিলিত হবে ডিম্বাণুর সাথে, আরেকটা পুংগ্যামিট মিলিত হবে গৌণ নিউক্লিয়াসের সাথে। ফলে দেখো এখানে গৌণ নিউক্লিয়াসে আগে যে দুইটা নিউক্লিয়াস ছিল, সেখানে এখন একটা দুইটা তিনটা, অর্থাৎ এটা তখন হচ্ছে ট্রিপলেট হয়ে যাবে। আর শস্য টিস্যুতে পরিণত হবে। এরপরে ডিম্বাণুর সাথে এই যে শুক্রাণু, ডিম্বাণু যেটা ছিল এন এবং শুক্রাণু এন, এই দুইটা মিলিত হয়ে কি হবে, জাইগোট। এই জাইগোট থেকে পরবর্তীতে হচ্ছে স্পোরোফাইট। স্পোরোফাইট মানে কি, চারা, স্পোরোফাইট তৈরি হবে। ঠিক আছে, এতটুকু বুঝলাম। তাহলে কোনটার পর কি কি হবে আমরা এই প্রক্রিয়াটা এখানে দেখলাম। এখন আমরা সেটা স্বাভাবিকভাবে যদি লিখে দিই, ধাপগুলো, 1 নম্বরে নিষেকের ক্ষেত্রে গর্ভমুণ্ডে পরাগরেণু অঙ্কুরোদ্গম। এরপর 2 নম্বরে কি হবে, পরাগরেণুর অঙ্কুরোদ্গম হওয়ার পর পরাগনালিকা গঠন হবে। এই পরাগনালিকা কি হবে, পরাগনালিকায় গর্ভাশয়মুখী যাত্রা করবে, কারণ এটা গর্ভাশয়ের ভিতর যাবে। পরাগনালিকাটা কি করবে, গর্ভাশয়মুখী যাত্রা ও শুক্রাণু সৃষ্টি, সেখানে শুক্রাণু দুইটা তৈরি হয়। এরপর 3 নম্বরে কি হয়, পরাগনালিকায় গর্ভাশয়মুখী যাত্রা এবং শুক্রাণু সৃষ্টি হয়। আমরা দেখি না এই যে পরাগনালিকাটা হচ্ছে ডিম্বকের ভিতর যাচ্ছে, সেটা তো সহজে যাবে না। ওই নালীকুষ্ঠে মূলত হচ্ছে সেখানে বিভিন্ন পুষ্টি উপাদান বিভিন্ন কিছু গ্রহণ করে আস্তে 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 ভেতরের দিকে যাবে, এবং ভেতরে গিয়ে ডিম্বকের হচ্ছে কি করবে, প্রাচীরটা ভেঙে ভিতরে প্রবেশ করবে। শেষ। আচ্ছা, ও শুক্রাণু সৃষ্টি। এরপর হচ্ছে পরাগনালিকার ভ্রূণথলিতে প্রবেশ ও শুক্রাণু নিক্ষিপ্তকরণ। শুক্রাণু কি করবে, নিক্ষিপ্তকরণ, ভেতরে শুক্রাণুটা প্রবেশ করবে। এরপর 4 নম্বরে এখন আর বাকি কি, এই যে ভ্রূণথলির মধ্যে
ভ্রূণথলিতে শুক্রাণু ডিম্বাণুর সাথে মিলিত হয়, সাথে মিলন ও গৌণ নিউক্লিয়াসের সাথে অপর শুক্রাণুর মিলন ঘটে। ঠিক আছে, এখন দেখো ভ্রূণথলিতে দুইটা শুক্রাণুর মধ্যে একটার সাথে ডিম্বাণুর মিলন হচ্ছে, যেটা হচ্ছে জাইগোট গঠন করছে। এই ধরনের শুক্রাণু প্লাস ডিম্বাণু, এই যে উদ্ভিদের মধ্যে ডিম্বকের মধ্যে এই প্রক্রিয়া যেটা হলো সেটাকে বলা হয় সিনগ্যামি। ঠিক আছে, সিনগ্যামি। আর গৌণ নিউক্লিয়াস এটার সাথে অপর একটা শুক্রাণু যে মিলন হলো এটাকে বলা হয় ত্রিমিলন। তিনটা একসাথে মিলিত হলো ত্রিমিলন, এটাকে বলা হয় ত্রিমিলন। এরপর নিষেকের পরিণতি। অর্থাৎ নিষেকের পরবর্তীতে কোনটার অবস্থায় কি হবে সেটা সেটা এখন আমরা দেখব। নিষেক যখন কমপ্লিট হয়ে যায় তখন হচ্ছে ওই ফুলের বিভিন্ন অংশ অর্থাৎ গর্ভাশয় ডিম্বকের বিভিন্ন অংশগুলো বিভিন্ন কিছুতে পরিণত হয়, অর্থাৎ একটা ফলের বিভিন্ন অংশে পরিণত হয়। যেমন ধরো এই যে যেটা গর্ভাশয় ছিল, এই গর্ভাশয়ে পরিণত হয় ফলে। ঠিক আছে, আর যে গর্ভাশয়ের একটা প্রাচীর ছিল, গর্ভাশয় প্রাচীর, এটা কিসে পরিণত হয়? এটা পরিণত হয় ফল ত্বক, ফলের আবরণটা গঠন করে। আর ডিম্বক পুরোটা বীজে পরিণত হয়। আর ডিম্বক তো বীজে পরিণত হলো, এরপর হচ্ছে ডিম্বকের যে বাইরের একটা প্রাচীর ছিল না, বহিঃপ্রাচীর, বহিত্বক, আমরা যেটার নাম দিয়েছিলাম কি এক্সাইন, এটা কিসে পরিণত হবে? এটা বীজত্বকে, বীজের ত্বক হয়ে যাবে এখন। ঠিক আছে, এখন বাইরের ত্বক সেজন্য বীজ বহিত্বক, বীজ বহিত্বক। এরপর ডিম্বকের অন্তত্বক যেটা ছিল বা ইনটাইন যেটা আমরা দেখেছিলাম, সেটা কি হবে? সেটা বীজের অন্তত্বকে পরিণত হবে, অন্তত্বক, বীজ অন্তত্বক। এখন এই যে বীজ বহিত্বক এটাকে বলা হয় টেস্টা, আর বীজ অন্তত্বক যেটা আছে সেটাকে বলা হয় টেকমেন। ঠিক আছে, বীজের যে অন্তত্বক ছিল সেটাকে বলা হয় টেগমেন। এরপর আর কি আছে? আর বিভিন্ন অংশগুলো আর বিভিন্ন অংশে পরিণত হবে। তাহলে ডিম্বকের অন্তত্বক বা ইনটাইন সেটা বীজ অন্তত্বক এবং অথবা টেগমেনে পরিণত হয়। এরপর আছে ডিম্বাণু। ডিম্বাণু কিসে পরিণত হবে? ডিম্বাণু জাইগোট থেকে আস্তে আস্তে ভ্রূণে পরিণত হবে। আর ডিম্বাণু পর আর আছে নিউসেলাস, যেটা আমরা ভ্রূণকোষক টিস্যু বলেছিলাম, নিউসেলাস সেটা হচ্ছে কি হবে? পেরিস্পার্মে পরিণত হবে। আর পেরিস্পার্ম, এরপর আরেকটা আছে গৌণ নিউক্লিয়াস, সেটা হচ্ছে শস্যে পরিণত হবে। বাস এগুলি জানলে হয়ে যাবে। বইয়ে একটা চার্ট আছে, সেটাতে আরো এক্সট্রা কিছু দেওয়া আছে, এগুলো চাইলে তুমি দেখতে পারো, কিন্তু এগুলি অবশ্যই জানা লাগবে। আর একটা টপিক বাকি আছে, সেটা যদি বলি, অর্থাৎ পরযৌন প্রজননে যাওয়ার আগে আরেকটা টপিক আছে, সেটা হালকা করে বলি। যেমন এই যে জাইগোট যেটা ছিল,
সেটা জাইগোট থেকে কি হয়? আসলে জাইগোট থেকে একটা আদি ভ্রূণ, যে ভ্রূণটা তৈরি সেটা প্রথমে আদি ভ্রূণ, এই আদি ভ্রূণ থেকে পরবর্তীতে পূর্ণাঙ্গ একটা ভ্রূণ পাওয়া যায়। ঠিক আছে, এখন ভ্রূণের তিনটা অংশ, এগুলি কি? এগুলি হচ্ছে বীজপত্র, এরপর আছে বীজপত্রের পর আছে কি ভ্রূণমূল, ভ্রূণমূল, এরপর আছে হচ্ছে ভ্রূণকাণ্ড। ভ্রূণকাণ্ড, আচ্ছা, এই তিনটা অংশ। ডিম্বকের আমরা কি দেখেছিলাম? ডিম্বকের প্রাচীর দেখেছিলাম দুইটা, একটা বহিতক একটা অন্ততক, না বহিতক একটা অন্ততক ছিল। এরপর যদি কোনো কারণে তৃতীয় একটা স্তর থাকে, অনেকগুলোতে আবার তিনটা স্তর পাওয়া যায়, এদেরকে বলা হয় এরিল। তো এরিল হচ্ছে লিচু, কাঠ লিচু, শাপলা, এদের হচ্ছে এই এরিল পাওয়া যায়। তো লিচু এবং কাঠ লিচুতে যে এরিলটা থাকে সেটা হচ্ছে ভোজ্য অংশ। এটা একটু করে বলে দিলাম কারণ এখান থেকে অনেক সময় এরিল নিয়ে 1-2 নম্বরে জ্ঞানমূলক বা অনুধাবনমূলক এই জাতীয় বা এমসিকিউ আসতে পারে, তাই একটু বলে দিলাম। তাহলে অযৌন প্রজননটা লিখি। অযৌন প্রজনন, আচ্ছা আমরা যৌন প্রজননে কি দেখেছিলাম? যে একটা পুংগেমিট, একটা স্ত্রী গেমিট, এই জাতীয় অনেক জিনিসপত্র লাগে, কিন্তু অযৌন প্রজননের ক্ষেত্রে এগুলি কিছু লাগবে না। অযৌন প্রজননের ক্ষেত্রে কি হবে? পুংগেমিট এবং স্ত্রী গেমিট আমার লাগবে না। এখানে দুই ভাবে হতে পারে, একটা হচ্ছে স্পোর সৃষ্টি, স্পোর বা রেণু সৃষ্টি, আর 2 নম্বরে আরেকটা আছে দেহ অঙ্গের মাধ্যমে। এই দুইটার মাধ্যমে চাইলে উদ্ভিদ অযৌন প্রজনন করতে পারে। স্পোর সৃষ্টি, এটা সাধারণত দেখা যায় নিম্ন শ্রেণীর যারা আছে, নিম্ন শ্রেণীর উদ্ভিদে। আর দেহ অঙ্গের মাধ্যমে, এটা আবার বিভিন্ন ধরনের হয়। দেহ অঙ্গের মাধ্যমে দুই ভাবে, একটা হচ্ছে স্বাভাবিক অঙ্গজ প্রজনন, আর আরেকটা হচ্ছে কৃত্রিম অঙ্গজ প্রজনন। তার মানে অযৌন প্রজননের ক্ষেত্রে স্পোর সৃষ্টির মাধ্যমে অথবা দেহ অঙ্গের মাধ্যমে কি হতে পারে? প্রজননটা হতে পারে। তো এখানে দেখা যাচ্ছে স্পোরটা নিম্ন শ্রেণীর উদ্ভিদে দেখা যায়, আর দেহ অঙ্গের মাধ্যমে দুইভাবে হতে পারে, একটা স্বাভাবিক, অপরটা হচ্ছে কৃত্রিম। তো প্রথমে যদি স্বাভাবিকটা দেখি আমরা, স্বাভাবিক অঙ্গজ প্রজনন, প্রথমে হচ্ছে স্বাভাবিক, 1 নাম্বার। প্রথমে কি দিয়ে হয়? চাইলে স্বাভাবিকভাবে উদ্ভিদের মূল দ্বারা কিন্তু অঙ্গজ প্রজনন হতে পারে। এখন কাদের কাদের হয়? একটা নেমোনিক দিয়ে আমরা উদাহরণগুলো মনে রাখতে পারি। স্বাভাবিক অঙ্গজ প্রজনন মূল দ্বারা, সেটা কি নেমোনিক? শতডালি মিষ্টি পটল। পটল কাকে খায়? শতডালি মিষ্টি পটল কাকে খায়? তার মানে কি? শত দিয়ে শতমূলী, এটা দিয়ে কি ডালিয়া, মিষ্টি, মিষ্টি কি আছে? মিষ্টি আলু, পটল, কাকরোল। আচ্ছা, এরপর আরেকটা আছে খান্ড দ্বারা। মূল দ্বারা তো এরা হচ্ছে প্রজনন করে, এরপর কাণ্ড, কাণ্ড দ্বারা কারা করে? একটা নেমোনিক আছে, ওগো প্রিয়া আসো, ওগো
ক্রিয়া আসো, ওগো ক্রিয়া আসো, এটা দিয়ে কেমনে, ও দিয়ে দেখো ওল কচু, এগুলো উদাহরণগুলো মনে রাখলে হয়ে যায়, আর তেমন কিছু নাই। আর গো দিয়ে হচ্ছে গোল আলু, পেঁয়াজ, আর আসোতে আদা, এবং দন্তাস দিয়ে কি সটি, এগুলি হচ্ছে, এটা আদা কাণ্ড দ্বারা। এরপর কাণ্ডের পরে আসতেছে কি সাকার, সাকারও হচ্ছে একটা বিশেষ কাণ্ড। এরপরে আছে সাকার, 3 নাম্বার সাকার, এটা হচ্ছে একটা বিশেষ কাণ্ড। এটা দ্বারা যারা প্রজনন করে, অযৌন প্রজনন, তাদের উদাহরণ কি সাকিয়া, সাকিয়াকে, সাকিয়া আপু, আপু কি করে, আপু হচ্ছে চোখ দিয়ে বাঁশ আঁকে। আচ্ছা, আপু বাঁশ আঁকতেছে, সাকিয়া আপু চোখ দিয়ে বাঁশ আঁকে, সাকিয়া দিয়ে সাকার, আর আপু দিয়ে কি কি হচ্ছে আনারস, আনারস, তারপর হচ্ছে পুদিনা, ও দিয়ে পুদিনা, চন্দ্রমল্লিকা, এরপর আর আছে চন্দ্রমল্লিকার পর আর কি, ক দিয়ে কলা, এরপর এটা বাঁশ, এগুলি তো। আচ্ছা, তাহলে মূল গেল, কাণ্ড গেল, সাকারও গেল। সাকারের পর আর প্রায় হেভি হেভি যেগুলি আছে সেগুলি সব চলে যাচ্ছে। এরপর হচ্ছে বুলবিল, আরেকটা টপিক আছে সেটা হচ্ছে বুলবিল। 4 নাম্বার হচ্ছে বুলবিল, বা এটা আরেকটা নাম হচ্ছে কক্কমুকু, কক্কমুকু। আচ্ছা, বুলবিল বা কক্কমুকু, এদের উদাহরণগুলি, উদাহরণ হচ্ছে বুলু তুই, এই বুলু তুই চুপ কর, এই চুপ দিয়ে কি করব, চুপড়ি আলো। আচ্ছা, বুলু দিয়ে বুলবিল। এরপর 5 নাম্বারে আরেকটা আছে পর্ণকাণ্ড। এই পর্ণকাণ্ড দিয়ে কি হয়, উদাহরণগুলো কি নোয়াখাইল্লা, নোয়াখাইল্লা, হ্যাঁ নোয়াখাইল্লা, নোয়াখাইল্লারা কি করে, প, প কে কি বলে, ফ বলে, প কে ফ বলে। এই প দিয়ে হচ্ছে পর্ণকাণ্ড, এ ফ দিয়ে হচ্ছে ফণি মনস। আচ্ছা, বুলবিল গেল। এখন আরেকটা আছে, আমরা সাধারণত পাথরকুচি গাছে যেটা দেখি, সেটা হচ্ছে পাতা থেকেই হচ্ছে গাছ তৈরি হয়, অর্থাৎ পাতা থেকেই জন্ম হয়। 6 নাম্বার, পাতার মাধ্যমে যদি বলি পাথরকুচি, এটাই জানলে হবে পাথরকুচি। পাথরকুচির পরে 7 নাম্বারে আছে অর্ধবায়বীয় কাণ্ড, কচুতে দেখা যায়, এটা কচু অর্ধবায়বীয় কাণ্ড ব্যবহার করে করে। আবার 8 নাম্বারে আছে মুকুল উদ্গম, এরা হচ্ছে ইস্ট। জাস্ট এগুলি মনে রাখলে হবে, এখান থেকে এমসিকিউ আসতে পারে। এরপর স্বাভাবিক তো গেল, এবার আমরা কৃত্রিম অঙ্গ প্রজননটা দেখি।
কৃত্রিম। কৃত্রিম অঙ্গ প্রজনন সাধারণত কৃত্রিম অঙ্গজ প্রজনন মানে কি, উদ্ভিদ নিচ থেকে করবে না, আমরা কি করব, আমরা হচ্ছে উদ্ভিদের কাণ্ডগুলো কেটে এনে আবার মাটিতে রোপণ করতে পারি, অথবা কলম করা যেটাকে বলা হয়। অনেক ধরনের কাজ আছে, বিভিন্ন ভাবে করা যায়, সেগুলো আমরা দেখব। এটাকে অনেক সময় কলম করা গ্রামে গঞ্জে বেশিরভাগ দেখা যায় এবং বিভিন্ন ফার্মেও করা হচ্ছে। তো এখানে 1 নম্বরে এর বিভিন্ন প্রকারভেদগুলো যদি আমরা দেখি, প্রথমে হচ্ছে কাটিং, কাটিং বা স্লিপ। এই পদ্ধতিতে কৃত্রিম অঙ্গজ প্রজনন কারা কারা করে, উদাহরণটা আমরা মনে রাখার জন্য নেমোনিক হিসেবে ইউজ করব কমলা, আজ, জবা ও গোলাপের পাতা দিয়ে সেজেছে, সেজেছে। আচ্ছা, কমলা তার মানে কমলা লেবু, তারপর আখ, আজের অ দিয়ে হচ্ছে আখ, আরেকটা আছে আপেল, এরপর জবা, গোলাপ, এরপর হচ্ছে পাতা, সেজেছে দিয়ে সজিনা। আচ্ছা যাক, এরপরে কাটিং তো গেল, কাটিং এর পরে কাটিং এর পরে আর কি আছে, 2 নম্বর হচ্ছে দাবা কলম। দাবা কলম পদ্ধতিতে কারা করে, লেবু এবং জুই। এখন দাবা কলম মানে কি, দেবে দাও, ধরো এটা একটা উদ্ভিদ, এটা একটা ডাল, মাটির কাছাকাছি যে ডালটা আছে, এই উদ্ভিদটা, এখানে একটা ডাল আছে, ধরো এগুলি পাতা, মাটির কাছাকাছি যে ডালটা আছে সেটা ধরো আমি বাঁকা করে এই মাটির মধ্যে একটু ঢুকিয়ে দিয়ে এভাবে উপরে তুললাম, ঠিক আছে। এখানে কিছুদিন পরে একটা শিকড় জন্মাবে আস্তে আস্তে মাটির ভেতরে, তারপর আমি একটা এখান থেকে কেটে তুলে অন্য একটা জায়গায় আমি রোপণ করতে পারবো। এটাই হচ্ছে দাবা কলম পদ্ধতি। এরপর একটা আছে জোড়া কলম। এগুলি তেমন দরকার না, একবার রিডিং দিলে হয়ে যাবে, একদম ইজি। 3 নম্বরে জোড়া কলম, এটা মাঝে মধ্যে পরীক্ষা আসে, ভালোই আসে। মানে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি বলি তাহলে সেটা হচ্ছে জোড়া কলম। এটা ধরো একটা টব, একটা উদ্ভিদ, ধরো এ হচ্ছে উদ্ভিদটা। এখন আমি কি করব, জোড়া কলম কিভাবে করব, ধরো আমি এই উদ্ভিদটাকে এখানে মাঝখান বরাবর কেটে ফেলব, এই জায়গায় আমি হচ্ছে আরেকটা উদ্ভিদের কি করলাম, আরেকটা উদ্ভিদের ডাল এনে এখানে লাগাই দিলাম এভাবে, ধরো কোনো উন্নত একটা ফল এই জাতীয় কিছু একটা এখানে লাগাই দিলাম। তারপর কি হয়, এটা কিন্তু একটা উদ্ভিদ এবং এটা কিন্তু আরেকটা উদ্ভিদের ডাল। তো নিচে যেটা আদি উদ্ভিদ ছিল সেটাকে আমরা বলবো স্টক, যেটা আমি নতুন লাগালাম সেটাকে বলা হয় সায়ন। আচ্ছা, ফল কিরকম আসবে গাছে সেটা নির্ভর করবে সায়নের উপর। স্টকের কাজটা কি, স্টক কি করবে, জাস্ট মাটি থেকে পুষ্টি উপাদান, রস, যা যা খাদ্য উপাদান শোষণ করার আগে, খনিজ লবণ, পানি যা শোষণ করা লাগবে সবগুলো স্টক শোষণ করবে, স্টক থেকে সেটা সায়নে যাবে। ফল কিরকম হবে সেটা সায়নের উপর নির্ভর করবে। এটা সাধারণত বেশিরভাগ, লিখে রাখো, এটা বেশিরভাগ ফলদ উদ্ভিদে কি হয়, ফলদ উদ্ভিদে জোড়া কলম করা হয়। বেশিরভাগ ফলদ উদ্ভিদে হচ্ছে এই জোড়া কলমটা করা হয়। এরপর আরেকটা আছে গুটি কলম। গুটি কলম কাদের দেখা যায়, লেবু, আম, গোলাপ এবং গন্ধরাজ। আচ্ছা, লেবু, আম, গোলাপ, গন্ধরাজ। এটা কিরকম,
এটা সাধারণত আমরা যেটা বেশিরভাগ সময়ই দেখে থাকি, ধরো এটা একটা গাছ, এটা গাছের একটা ডাল, এই ডালের কোন একটা জায়গায় আমি হচ্ছে কি করলাম, এর ছালটা তুলে সেখানে হচ্ছে কি করলাম, এই জায়গায় ধরো আমি ছালটা তুলে ফেললাম, ছালটা তুলে নতুন একটা উদ্ভিদের বা অন্য কোনো একটা ভালো জাতের কি করলাম, ভালো জাতের একটা উদ্ভিদের হচ্ছে ছালটা এনে এই জায়গায় আমি লাগাই দিলাম। লাগাই কি করলাম, সেখানে মাটি, অন্যান্য পুষ্টি উপাদান বিভিন্ন কিছু দিয়ে সেখানে একটা কস্টেপ দিয়ে মুড়িয়ে দিলাম। কিছুদিন পরে সেখান থেকে আমি যে ছালটা ইউজ করেছিলাম সেটার একটা উদ্ভিদ চারা একটা জন্মাবে, সেই চারাটাকে আমি হচ্ছে নতুন ভাবে মাটিতে রোপণ করব, সেখানে শিকড় থাকবে, রোপণ করবো, তারপর সেটা একটা নতুন একটা উদ্ভিদ হবে। ঠিক আছে, অর্থাৎ এইভাবে এই উদ্ভিদটা থেকে আমি হচ্ছে কি করলাম, যে গুটি কলম করে আরেকটা চারা তৈরি করলাম। অর্থাৎ এই উদ্ভিদে এই জায়গায় আমি ছালটা তুলে সেখানে পুষ্টি উপাদান দিয়ে যখন কস্টেপ লাগাই দিব, তখন সেখান থেকে শিকড় সৃষ্টি হবে এবং সেখানে একটা ওই সেম উদ্ভিদের একটা কি তৈরি হবে, একটা চারা সৃষ্টি হবে, সেই চারাটা আমি এখানে লাগাই দিতে পারবো। রিডিং করলে হয়ে যাবে। আরেকটা আছে চৌকা কলম, 5 নম্বরে চোখ কলম। এই চোখ কলমটা কি, সেটা হচ্ছে যেমন ধরো এটা একটা টব, এখানে একটা উদ্ভিদ আছে, ধরো এই উদ্ভিদটা আমি কোন একটা জায়গায় অনেকটা এ ধরনের একটা টি আকৃতির একটা কি করলাম, টি আকৃতির একটা টি আকৃতির মতো করে একটা কাটলাম, কাটার পর সেখানে একটা নতুন আর একটা উদ্ভিদের হচ্ছে কি লাগাই দিলাম, একটা ডাল বা অন্য কোনো কিছু সেখানে লাগিয়ে দিলাম। ঠিক আছে, অর্থাৎ কোন একটা উদ্ভিদের আমি মুকুলটা এখানে লাগাই দিলাম, একটা মুকুল আমি আলাদা করে নিলাম, সেটা আমি এখানে লাগাই দিচ্ছি, পরবর্তীতে এখান থেকে হচ্ছে সেটা ডাল সহ জন্ম নেবে, শিকড় টিকড় নিয়ে এখান থেকে আবার জন্মাবে। এরপর আরেকটা আছে 6 নম্বরে হচ্ছে মাইক্রো। আচ্ছা, এই চোখ কলম কোথায় দেখা যায়, ফুল গোলাপের মধ্যে দেখা যায়, ফুলে এবং গোলাপে এটা দেখা যায় বেশি। ঠিক আছে, এরপরে আরেকটা হচ্ছে মাইক্রো, এটা হচ্ছে সাধারণত ওই একাদশ অধ্যায়ে বেশি আছে, আলোচনা করা হয়েছে। মাইক্রো প্রোপাইগেশন, মাইক্রো প্রোপাইগেশন, মাইক্রো প্রোপাইগেশন জিনিসটা কি, এটা হচ্ছে অনেকটা টিস্যু কালচার। মাইক্রো প্রোপাইগেশন অর্থাৎ টিস্যু থেকে টিস্যু কালচার একটা কোষ বা টিস্যু ব্যবহার করে অসংখ্য চারা তৈরি করে, এটা হচ্ছে মাইক্রো প্রোপাইগেশন। এটা ল্যাবে করা হয়, আহ, এটা একটা টিস্যু থেকে অসংখ্য চারা তৈরি করা হয়, এটা হচ্ছে মাইক্রো প্রোপাইগেশন পদ্ধতি। আচ্ছা, যাক, তাহলে এগুলি সবগুলো গেল। এরপরে আমার আরেকটা টপিক আছে, সেটা শেষ টপিক, সেটা হচ্ছে পার্থেনোজেনেসিস। ওজন ও প্রজননের মধ্যে এগুলি ছিল, এর বাইরে আর কিছু নাই। একবার সেটা বই থেকে রিডিং পড়লে হয়ে যাবে, আর বোর্ডের সিকিউ গুলো প্র্যাকটিস করলে হবে। সেটা হচ্ছে পার্থেনোজেনেসিস, একটা যেটা ছিল পার্থেনোজেনেসিস, এটা একদম শেষ টপিক। আচ্ছা, আমরা এমনিতে কি জানি যে পুং গ্যামিট প্লাস স্ত্রী গ্যামিট, সেখান থেকে কি হয়, জাইগোট হয়, এটাই তো আমরা জানতাম। এখন ধরো নিচে কি হবে না, কিন্তু আরেকটু নতুন উদ্ভিদ সৃষ্টি হবে কেমনে দেখো, যেমন পার্থেনো জিনিসটা আমি যদি বলি, ডিম্বাণু থেকে সরাসরি ভ্রূণ তৈরি হবে, ভ্রূণ সৃষ্টি মানে নিষিক্ত হবে না, নিষিক্ত হবে না, ডিম্বাণু থেকে সরাসরি ভ্রূণ সৃষ্টি হবে। আচ্ছা, এটাই হচ্ছে পার্থেনোজেনেসিস প্রক্রিয়া। আবার হরমোন দিয়ে বিচ্ছিন্ন ফল উৎপাদন যেটা করা হয়, বিচ্ছিন্ন ফল উৎপাদন করার যে প্রক্রিয়া, অর্থাৎ তাদের বলা হয় পার্থেনোকার্পি, পার্থেনোকার্পি অর্থাৎ হরমোন দিয়ে বিচ্ছিন্ন ফল উৎপাদন।
এই পার্থেনোকার্পের উদাহরণ হচ্ছে লেবু বা কমলা লেবু। আমরা সাধারণত অনেকগুলো লেবু দেখা যায় বাজারে যেখানে পুরো বীজ নাই, কমলা লেবু তো বীজ থাকে না অনেকগুলোতে। আচ্ছা, এটা তো বুঝলাম যে ডিম্বাণু থেকে নিষিক্ত না হয়ে সরাসরি ভ্রূণ সৃষ্টি হবে, সেটা হচ্ছে পার্থেনোজেনেসিস। এখন পার্থেনোজেনেসিস হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে হ্যাপ্লয়েড, একটা হ্যাপ্লয়েড, আর একটা হচ্ছে ডিপ্লয়েড। ডিপ্লয়েড একটা হ্যাপ্লয়েড, অপরটা হচ্ছে ডিপ্লয়েড। পার্থেনোজেনেসিস হচ্ছে এই দুই প্রকার। এখন হ্যাপ্লয়েড জিনিসটা আমরা যদি প্রথমে দেখি কি হয়, যে মিওসিস বিভাজনের মাধ্যমে আমরা দেখেছি হচ্ছে কি তৈরি হয়, ডিম্বাণু। এখন মিওসিসে মিওসিস মাধ্যমে হচ্ছে ডিম্বাণু সৃষ্টি হয়, অনেকগুলো ধাপ পার হয়ে যায়, কিন্তু যার কারণে মিওসিস হওয়ার কারণে ডিম্বাণুটা হয় হ্যাপ্লয়েড। ঠিক আছে, এখন এই হ্যাপ্লয়েড থেকে হচ্ছে তৈরি ডিম্বাণু থেকে সরাসরি ভ্রূণ সৃষ্টি হবে, আর কোনো নিষিক্ত হবে না, তো হবে না। এটা ধারাবাহিকভাবে সিস্টেম ঠিক আছে, কারণ মিওসিস বিভাজনের মাধ্যমে তো মূলত আমরা হচ্ছে হ্যাপ্লয়েড করি, সেখান থেকে ডিম্বাণুটা আসে আর ভ্রূণ তৈরি হয়, তবে এখানে হচ্ছে নিষিক্ত হবে না। কিন্তু এটা যেহেতু এন, ভ্রূণ হবে হ্যাপ্লয়েড, তো ডিম্বাণু হ্যাপ্লয়েড, ভ্রূণ হবে হ্যাপ্লয়েড, যার কারণে এটা হবে অনুর্বর। ঠিক আছে, তো এটার উদাহরণ যদি আমি দিই, উদাহরণ কি কি আছে, সোলানাম নিগ্রাম, আরেকটা আছে অর্সিস মেকুলেটা। আচ্ছা, এই দুইটা হচ্ছে হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিসের উদাহরণ। এরপর আমরা দেখব ডিপ্লয়েড। ডিপ্লয়েডটা যদি আমি দেখি, এখানে হ্যাপ্লয়েড তো গেল, এখন ডিপ্লয়েড। ডিপ্লয়েডে কি হয়, আমরা ওখানে দেখেছিলাম যে মিওসিসের মাধ্যমে আমি হ্যাপ্লয়েড ডিম্বাণু পাচ্ছি। এখন যদি হয় মাইটোসিস, মিওসিস দ্বারা হলোই না, তো মাইটোসিস হওয়ার কারণে যে ডিপ্লয়েড ডিম্বাণুটা আমি পাবো, সেটা কি আর হ্যাপ্লয়েড হবে না, সেটা ডিপ্লয়েডই থেকে যাবে। তো এখান থেকে নিষিক্ত না হয়ে একটা ভ্রূণ তৈরি হবে, তো মাইটোসিস বিভাজনের কারণে ডিম্বাণু সৃষ্টি হয়, আর এখান থেকে নিষিক্ত না হয়ে সরাসরি ভ্রূণ, এখন এই ভ্রূণটাও হবে 2n। তো এই ধরনের ডিপ্লয়েড পার্থেনোজেনেসিসের উদাহরণ কি, পার্থেনিয়াম আর্জেন্টেটাম, আর্জেন্টেটাম। এরপর আরেকটা আছে হচ্ছে ট্যারাক্সিকাম আলবিদাম। এই দুইটা হচ্ছে ডিপ্লয়েড পার্থেনোজেনেসিসের উদাহরণ। আরেকটা টপিক আছে, সেটা এই দুইটার বাইরে, সেটা অনেকটা ডিপ্লয়েড এর মতো, সেটা হচ্ছে আলাদাভাবে যদি বলি, সেটা হচ্ছে অ্যান্ড্রোজেনেসিস। আচ্ছা, সেটা অ্যান্ড্রোজেনেসিস। এই প্রক্রিয়াটা কিরকম, যেমন দেখো, শুক্রাণু থেকে নিষেক ছাড়া ভ্রূণ তৈরি হলো। এতক্ষণ তো ডিম্বাণু দেখলাম, এটা হচ্ছে নিষেক ছাড়া। নিষেক ছাড়া ভ্রূণ তৈরি হলো। তো এই ধরনের কাদের ক্ষেত্রে দেখা যায়, এতক্ষণ ডিম্বাণু দেখলাম, এখন শুক্রাণু। এই ধরনের কাদের ক্ষেত্রে দেখা যায়, একটা উদাহরণ আছে বইয়ে, সেটা হচ্ছে তামাক। যে তামাকে এটা দেখা যায়, তামাকের বৈজ্ঞানিক নাম কি, নিকোটিয়ানা, নিকোটিয়ানা টাবাকাম। আচ্ছা,
এটা হচ্ছে তামাকের উদাহরণ। এটা এন্ড্রোজেনেসিস প্রক্রিয়া, শুক্রাণু থেকে ভ্রূণ তৈরি হয়। তাহলে হ্যাপ্লয়েডে গেল, ডিপ্লয়েডে গেল, অ্যান্ড্রোজেনেসিসও গেল। আর দুইটা টপিক আছে, অর্থাৎ এটার মধ্যে পার্থেনোজেনেসিসের সেটা হচ্ছে অ্যাপোস্পোরি, আরেকটা আছে হচ্ছে, আচ্ছা এটা দেখে অ্যাপোস্পোরি আসলে জিনিসটা কি, এটা যদি বলি, দেখো ডিম্বকের মধ্যে কি থাকে, ডিম্বাণু থাকে। তো ডিম্বাণু থেকে এটা জাইগোট তৈরি হয়। এখন ধরো অ্যাপোস্পোরির ক্ষেত্রে কি হয়, দেখো ডিম্বকের মতো এমনি অনেকগুলো কোষ থাকে না, নিউসেল আছে, মধ্যে যে কোনো একটা কোষ ধরো কি হলো, যে কোনো কোষ মানে দেহ কোষ, যে কোনো দেহ কোষ কি করলো, ডিপ্লয়েড ভ্রূণতলী গঠন করলো। এখন ডিপ্লয়েড ভ্রূণতলীতে কি থাকবে, অবশ্যই ডিপ্লয়েড ডিম্বাণু থাকবে। ডিম্বাণু যেটা থাকবে সেটা কি হবে, ডিপ্লয়েড। তার মানে আমরা দেখলাম যে ডিম্বকের মধ্যে যে কোনো একটা দেহকোষ থেকে কি হলো, ডিপ্লয়েড ভ্রূণতলী তৈরি হলো। আর এই ডিপ্লয়েড ভ্রূণতলী থেকে কি হবে, ডিপ্লয়েড ডিম্বাণু যেটা পাবো সেটা ডিপ্লয়েড ডিম্বাণু। তার মানে এখানে হচ্ছে একটা ভ্রূণ হবে, একটা ভ্রূণ তৈরি হবে। তো এই ধরনের অ্যাপোস্পোরির উদাহরণ বই একটা দেওয়া আছে, সেটা হচ্ছে সিআইএ, এটাই, অর্থাৎ হিরাসিয়াম, এটাই বইয়ে দেওয়া আছে, একটা উদাহরণ দেওয়া আছে। এরপর অ্যাপোস্পোরির পরে হচ্ছে আরেকটা টপিক আছে, সেটা কি, সেটা হচ্ছে অ্যাপোগেমি। অ্যাপোগেমি এই প্রক্রিয়াটা কিরকম, ধরো ভ্রূণতলী যেটা আছে, ভ্রূণতলীর যে কোনো কোষ, আচ্ছা আমরা ডিম্বকের মধ্যে যে ভ্রূণতলী দেখেছিলাম, ভ্রূণতলীতে কি কি আছে, প্রতিবাদ কোষ আছে, সহকারী কোষ আছে, ডিম্বাণু আছে, গৌণ নিউক্লিয়াস আছে, অনেক কিছু আছে না। এখন ভ্রূণতলীর মধ্যে যে কোনো কোষ কিন্তু ডিম্বাণু ছাড়া, যে ডিম্বাণুটা আছে, ডিম্বাণু ছাড়া বাকি যে কোষগুলো আছে কি কি আছে, যেমন ধরো সহকারী কিছু লিখলাম, সহকারী আছে, প্রতিপাদ আছে, এরকম অনেক কোষ আছে না। এই কোষগুলো থেকে যদি ভ্রূণ তৈরি হয়, সৃষ্টি হয়, তাহলে সেটাকে বলা হয় অ্যাপোগেমি। উদাহরণ কি আছে, অ্যালিয়াম, এটাই হচ্ছে উদাহরণ দেওয়া আছে। বাস, এই চ্যাপ্টারে শুধু এগুলি আছে, এর বাইরে যদি আর কিছু অল্প মানে ধরো উদাহরণ সেগুলি দেওয়া আছে, যেগুলি তুমি রিডিং পড়লেই পারবা। আর এখানে আর তেমন কিছু নাই পড়ানোর মতো। যাক, আজকে এ পর্যন্ত। ওই পরবর্তীতে বাকিগুলো তোমরা একবার চ্যাপ্টারটা রিডিং দিলেই পরীক্ষায়, কলেজ পরীক্ষা হোক বা বোর্ড পরীক্ষা, যতটুকু কভার করা যাওয়ার দরকার বা সিকিউ যেগুলি থেকে আসে সবগুলো শেষ করার চেষ্টা করছি। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।